আচ্ছা দেখ, আমি শুরু করছি, ঠিক আছে? তারপর বাকি যে জয়েন হবে দেখা যাবে। আমরা শব্দে এর আগে অবধি যেটা পড়েছি সেটা হচ্ছে যে উম, এইগুলো পড়েছিলাম, তাই তো? দেখ তো এগুলো তোদের ব্যাচে পড়িয়েছিলাম কিনা। এক হচ্ছে কম্পাঙ্ক ইজ ইকুয়ালস টু 1 বাই পর্যায়কাল। এই সূত্রটা পড়িয়েছিলাম তো তোদের ব্যাচে। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে, এটা পড়িয়েছিলাম কিনা দেখ। তরঙ্গ বেগ আচ্ছা, কোনো রকম ল্যাগ হচ্ছে না তো? ভি ইজ ইকুয়ালস টু, না। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বাই পর্যায়কাল। এটা এই সূত্রটাও মনে হয় পড়িয়েছিলাম নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তো এটাও পড়িয়েছি। তরঙ্গ বেগ ভি ইজ ইকুয়ালস টু তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইন্টু কি হবে রে? কম্পাঙ্ক। হুম, নি- এবং বলেছিলাম যে এই তিনটে সূত্র, বিশেষত এই সূত্রটা ভি ইজ ইকুয়ালস টু নিউ ল্যামডা, এবং এই যে ফার্স্ট সূত্রটা কম্পাঙ্ক ইজ ইকুয়ালস টু 1 বাই পর্যায়কাল, এবং অবশ্যই এটাও, ঠিক আছে? মানে মানে মেইনলি হচ্ছে এটা এবং এটা। বলেছিলাম যে এই দুটো সূত্র আহ, খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের যে বিভিন্ন রকম অঙ্কগুলো আসবে এই চ্যাপ্টারের, তার মধ্যে 50% অঙ্ক তো এই দুটো সূত্র ইউজ করে হবে। বাকি 50% অঙ্কর জন্য আরো কিছু করতে হবে, কিন্তু 50% অঙ্ক মোটামুটি, বা 40% অঙ্ক মোটামুটি এই দুটো সূত্র ইউজ করেই আমাদের করতে হবে। আচ্ছা, তো নেক্সট জিনিস কিছু বলেছিলাম, সেটা হচ্ছে যে সেগুলো একটুখানি রিভাইজ করা যাক আগে। সেগুলো হচ্ছে যে বলেছিলাম যে শব্দের বেগ, শব্দের বেগ প্রথমত এটা বলেছিলাম যে শব্দ তরঙ্গ প্রবাহিত হতে গেলে, শব্দ তরঙ্গ প্রবাহিত হতে হলে কি প্রয়োজন? অবশ্যই, জড় মাধ্যম। হ্যাঁ, জড় স্থিতি স্থাপক মাধ্যম প্রয়োজন। অবশ্যই প্রয়োজন, অবশ্যই, মানে এটা মাস্ট, অবশ্যই, অবশ্যই জড় স্থিতিস্থাপক মাধ্যম প্রয়োজন। আগের দিন বলেছিলাম যে স্থিতিস্থাপক মানে কি, আমাদের স্থিতিস্থাপকতা চ্যাপ্টারেই আমরা স্থিতিস্থাপক মানেটা পড়েছি। সেটা হচ্ছে যে কোনো বস্তুকে যদি তার সাম্যাবস্থান থেকে বা নিজস্ব আকার আকৃতি থেকে তার আকার আকৃতিকে পরিবর্তন করে দেওয়া হয়, তাহলে সে আবার নিজের জায়গায় ফিরে আসার চেষ্টা করে। সেটাই হচ্ছে তার স্থিতিস্থাপকতা, আর সেই জিনিসটাকেই বলা হয় স্থিতিস্থাপক বস্তু। অর্থাৎ মাধ্যমটাকে এমন হতে হবে
যে মাধ্যমটার বিভিন্ন স্তর যদি এরকম বিভিন্ন স্তর থাকে মাধ্যমটার, একটা স্তরকে যদি আমি এরকম ভাবে সরিয়ে এখানে নিয়ে যাই, সেই স্তরটা যেন আবার ব্যাক করে ফেরত আসতে পারে। এবং আমরা দেখেছিলাম যে শব্দ তরঙ্গ যখন প্রবাহিত হয়, তখন মাধ্যমের যে স্তরগুলো থাকে, সেই স্তরগুলো কখনো সংকোচন, আবার কখনো প্রসারণ, আবার কখনো সংকোচন, আবার কখনো প্রসারণ, আবার কখনো সংকোচন, আবার কখনো প্রসারণ, এইভাবে হতে থাকে। এবার এই যে সংকোচন প্রসারণ যখন হচ্ছে, বলেছিলাম যে এই সংকোচন প্রসারণের সময় মাধ্যমের স্তর মানে কি, আসলে মাধ্যমের স্তর মানে হচ্ছে এই স্তরের মধ্যে থাকা বিভিন্ন মাধ্যমের অণুগুলো। এই অণুগুলো নিজের জায়গায় থেকে একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে, মানে নিজের জায়গায় স্থির থেকে, নিজের জায়গায় স্থির থেকে ও আশেপাশে কম্পিত হচ্ছে। ও কিন্তু তরঙ্গ সামনের দিকে এগোচ্ছে, অণুগুলো কিন্তু একই জায়গায় ফিক্স থাকছে, খালি এদিক ওদিক করে কম্পন করছে অণুগুলো, বিভিন্ন বিভিন্ন অণুগুলো। ঠিক আছে? এই যে কম্পনটা করতে পারছে, কেন করতে পারছে, তার কারণ হচ্ছে মাধ্যমটা স্থিতিস্থাপক মাধ্যম। ঠিক আছে? স্থিতিস্থাপক মানে কি, ওকে যদি আমি সরিয়ে দিই ও আবার নিজের জায়গায় ব্যাক করে আসতে পারবে, এর ফলেই কম্পন। নয়তো তো এ একটু সরে গেলে যদি নিজের জায়গায় ফেরত না আসতে পারতো, তাহলে ওরকমই থেকে যেত। ঠিক আছে? প্রথমত সরাতেই পারতাম না যদি স্থিতিস্থাপক না হতো। ঠিক আছে? মানে মাধ্যমে কোনো কম্পনই হতো না। তো অবশ্যই স্থিতিস্থাপক মাধ্যম এই জন্য বলা হয়। আর দ্বিতীয় হচ্ছে জড় কেন বলা হয়, কারণ জড় বলার পেছনে কারণ আমরা সবাই জানি, কারণ এই মাধ্যমের কোনো প্রাণ নেই। ঠিক আছে? সেই কারণেই জড় বলা হয়। আচ্ছা, দ্বিতীয় জিনিস হচ্ছে যে উম, আহ, যে অণুগুলো কি সামনের দিকে এগোয়, উত্তর হচ্ছে না, অণুগুলো সামনের দিকে এগোয় না। তাহলে সামনের দিকে এগোয় কে? সামনের দিকে এগোয় হচ্ছে তরঙ্গ, যেটা উৎস থেকে গ্রাহক বা শ্রোতা অবধি পৌঁছয়। সেটা আসলে কে পৌঁছয়? তরঙ্গ পৌঁছয়। কিন্তু যে মাধ্যমের যে স্তর বা মাধ্যমের যে অণুগুলো থাকে, সেই অণুগুলো খালি কি করে, নিজের জায়গায় থেকে কম্পিত হতে থাকে, অণুগুলো নিজের জায়গায় কম্পিত হতে থাকে। ঠিক আছে? এবং আমরা দেখেছিলাম যে শব্দ তরঙ্গের ক্ষেত্রে এই কম্পনটা কেমন হয়, যেদিকে তরঙ্গ প্রবাহিত হয় তার সাথে সমান্তরাল ভাবে কম্পন হয়। ঠিক আছে? তরঙ্গ এদিকে প্রবাহিত হচ্ছে, আর কম্পনও এরকম ভাবে, এরকম ভাবে, এরকম ভাবে। ঠিক আছে? মানে তরঙ্গ প্রবাহের সাথে সমান্তরাল ভাবে কম্পন হচ্ছে। তরঙ্গ প্রবাহের দিকের সাথে সমান্তরাল ভাবে মাধ্যমের কণাগুলি কম্পিত হচ্ছে। ঠিক আছে? এই জন্য এই তরঙ্গটাকে কি বলা হতো? অনুদৈর্ঘ্য তরঙ্গ। হ্যাঁ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে শব্দ তরঙ্গ প্রবাহিত হতে গেলে অবশ্যই জড় স্থিতিস্থাপক মাধ্যম প্রয়োজন। নেক্সট আমরা জেনেছিলাম যে শব্দ তরঙ্গ, এই স্থিতিস্থাপক মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ তরঙ্গ কিভাবে পরিবাহিত হয় এক স্থান থেকে অন্য স্থানে, কি প্রসেসেও যায়। মানে শব্দ তরঙ্গটা যখন উৎস থেকে, এই যে উৎস থেকে যখন শ্রোতা অবধি পৌঁছয়, তখন মাধ্যমটার মধ্যে কি ঘটে, মানে মাধ্যমটা কিরকম হতে থাকে যখন শব্দ তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে যায়? প্রসারিত। শুধু প্রসারিত হয়? শুধুই কি প্রসারিত হয়? স্যার সরল রেখায়। হ্যাঁ, সরল রেখায় তো, মানে সরল রেখায় যায় না, যাই হোক, মানে
কিন্তু মানে মাধ্যমটার মধ্যে কি হয়, মাধ্যমটার মধ্যে কি হতে থাকে, শব্দ যখন উৎস থেকে শ্রোতা অবধি পৌঁছয় তখন মাধ্যমটা কেমন হতে থাকে, কি চেঞ্জ হয় মাধ্যমটার মধ্যে? সংকুচিত প্রসারিত দুটোই হ্যাঁ, হয়। হ্যাঁ, সংকুচিত প্রসারিত, সংকোচন প্রসারণ। মাধ্যমের যে স্তরগুলো থাকে সেই স্তরগুলোকে কখনো সে সংকুচিত করে, কখনো সে প্রসারিত করে। এইভাবে জোঁকের মতো, এই যে বলেছিলাম না আগের দিন, যে জোঁক বা কেঁচো যেরকম ভাবে হাঁটে, অর্থাৎ একবার সংকোচন, একবার প্রসারণ, একবার সংকোচন, একবার প্রসারণ, ঠিক সেইভাবে শব্দ তরঙ্গ উৎস থেকে শ্রোতা অবধি পৌঁছায়। তাহলে শব্দ তরঙ্গ উৎস, যেটাকে আমরা বলে থাকি সোর্স, মানে যেখান থেকে শব্দ তৈরি হচ্ছে, থেকে গ্রাহক। গ্রাহক মানে যে সেই শব্দটাকে রিসিভ করছে, সেটা আমাদের কান হলে আমি শ্রোতা হব, সেটা কোনো সেটা কোনো মাইক্রোফোন হতে পারে, ঠিক আছে, কোনো ডিভাইস, কোনো ইলেকট্রনিক ডিভাইস হতে পারে, কোনো প্রাণী হতে পারে, ঠিক আছে। গ্রাহক অর্থাৎ রিসিভার, এই যে ফোনের রিসিভার আমরা বলি, সেই রিসিভার। তাহলে শব্দ তরঙ্গ উৎস থেকে গ্রাহক পর্যন্ত যাওয়ার সময় মাধ্যমের স্তরগুলিকে সংকোচন, অর্থাৎ এর ইংরেজি কি, কম্প্রেশন, ও প্রসারণ, এর একটা সুন্দর ইংরেজি আছে, রেয়ারিফ্র্যাকশন, এর মাধ্যমে, সংকোচন ও প্রসারণের মাধ্যমে এগিয়ে চলে। কে এগিয়ে চলে? তরঙ্গ এগিয়ে চলে। অণুগুলো কি এগিয়ে চলে? মাধ্যমের যে স্তরগুলো তারা কি এগিয়ে চলে? তারা এগোয় না। অণুগুলো এগোয় না, স্তরগুলো এগোয় না। মাধ্যমের অণুগুলো নিজের জায়গাতে থেকে কম্পিত হতে থাকে, কিন্তু এগোয়টাকে, এগোয় হচ্ছে তরঙ্গটা, এগোয় আন্দোলন, যে আন্দোলনটা তৈরি হয় সেই আন্দোলনটা উৎস থেকে শ্রোতা অবধি এগিয়ে যায়, তরঙ্গটা এগিয়ে যায়, কিন্তু অণুগুলো এগোয় না, ঠিক আছে। তাহলে তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, কিন্তু মাধ্যমের অণু বা যে মাধ্যমের স্তরগুলো ছিল, মাধ্যমের অণুগুলি বা মাধ্যমের স্তরগুলি নিজের জায়গায় থেকে কি হতে থাকে? কম্পিত, ভাইব্রেট করতে থাকে, এদিক ওদিক কম্পিত হতে থাকে। নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট হচ্ছে যে আমরা দেখলাম যে শব্দ তরঙ্গ প্রবাহের ক্ষেত্রে জড় স্থিতিস্থাপক মাধ্যম অবশ্যই প্রয়োজন। এখন যে জড় স্থিতিস্থাপক মাধ্যমগুলো প্রয়োজন, সেই জড় স্থিতিস্থাপক মাধ্যম কি কি ধরনের হতে পারে, কি কি ধরনের মাধ্যম হতে পারে? কঠিন তরল গ্যাসীয়। হ্যাঁ, জড় স্থিতিস্থাপক মাধ্যম তিন রকমের হতে পারে। একটা হচ্ছে এই যে আমরা কথা বলছি, আমাদের কথা একজনের কান থেকে আরেকজনের কানে পৌঁছচ্ছে, কোন মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে?
গ্যাসীয় মাধ্যম বাতাস, দুই হতে পারে জলের কোনো একটা স্থানে কোনো আওয়াজ হলো আর আমি জলের অন্য স্থান থেকে সেটা শুনতে পেলাম। মানে ধরা যাক পুকুরে আমি সাঁতার কাটছি, সাঁতার কাটতে কাটতে ডুব সাঁতার দিলাম, এবার ডুব সাঁতার দিয়ে আমি যখন জলের নিচে ডুবে আছি তখন ধরা যাক জলে কেউ একটা লাফ মারলো। তো সেই যে কেউ একটা লাফ মারলো সেই শব্দটা কিন্তু আমি ডুবে থাকার সময় আমি দেখতে পাবো না কেউ লাফ মারলো কিনা, কিন্তু সেই শব্দটা কিন্তু, আমি জানি না তোরা সাঁতার টাতার কেটেছিস নাকি কোনোদিন, কিন্তু কেউ যদি জলে কখনো লাফ মারে সেই শব্দটা কিন্তু জলের নিচে অব্দি এসে পৌঁছয় আমি যেখানে রয়েছি। তার মানে শব্দ তরঙ্গ কিন্তু জলের মধ্যে দিয়ে অর্থাৎ তরলের মধ্যে দিয়েও প্রবাহিত হতে পারে। তাহলে তরল মাধ্যম। আর থার্ড, ওই যে বলেছিলাম আগের দিন, তোদেরই তো বোধহয় বললাম যে রেলগাড়ি আসছে কিনা সেটা আমরা চোখে দেখার আগে বুঝে যাই। কি করে বুঝে যাই? হ্যাঁ, অ্যানাউন্স শুনে তো বুঝি, আরেকটা ভাবে বুঝতে পারি। সেটা কিভাবে বুঝতে পারি? সেটা হচ্ছে লাইন থেকে একটা আওয়াজ বেরোতে থাকে, ঘর 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 করে। ঠিক আছে? লাইনটা ভাইব্রেট করতে থাকে, লাইন থেকে আমরা আওয়াজটা পাই যে রেলগাড়ি আসছে কিনা। রেল লাইনের মধ্যে একটা আওয়াজ হতে থাকে। ঠিক আছে? তাহলে কঠিন মাধ্যমের মধ্যে দিয়েও, রেল লাইনটা তো কঠিন পদার্থ, তার মানে কঠিন মাধ্যমের মধ্যে দিয়েও শব্দ প্রবাহিত হতে পারে। তাহলে থার্ড মাধ্যম হচ্ছে আমাদের কঠিন মাধ্যম। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে, শব্দ তো তিন রকমের মাধ্যমের মধ্যে দিয়েই প্রবাহিত হতে পারে, গ্যাসীয় মাধ্যম, তরল মাধ্যম, কঠিন মাধ্যম। কিন্তু আমার মনে প্রশ্ন জাগলো যে আচ্ছা, কোন মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ সবচেয়ে তাড়াতাড়ি যেতে পারবে? কোন মাধ্যমটার মধ্যে দিয়ে শব্দ সবচেয়ে তাড়াতাড়ি যেতে পারবে সেটা আমরা কি করে বুঝবো? তো সেটা বোঝার জন্য আমরা বলবো যে আচ্ছা, দেখা যাক শব্দ তরঙ্গ প্রবাহিত হতে গেলে কি প্রয়োজন। আমি বলবো শব্দ তরঙ্গ প্রবাহিত হতে গেলে মাধ্যম প্রয়োজন। মাধ্যমের মধ্যে কি থাকে? মাধ্যমের মধ্যে বিভিন্ন অণু থাকে। সেই অণুগুলো এরকম ভাবে স্তর তৈরি করে অবস্থান করে, এরকম ভাবে বিভিন্ন স্তর তৈরি করে অবস্থান করে। শব্দ যখন প্রবাহিত হয় তখন কি হয়? এই স্তরটা গিয়ে এই স্তরটাকে ধাক্কা মারে, তারপরের স্তরটা গিয়ে আবার তারপরের স্তরকে ধাক্কা মারে, তারপরের স্তরটা গিয়ে আবার তারপরের স্তরকে ধাক্কা মারে। এইভাবে একটা স্তর আরেকটা স্তরকে ধাক্কা মারতে মারতে এগোয়। এখন প্রশ্ন হচ্ছে, যদি যদি কোনো মাধ্যম আমি এমন পাই যে মাধ্যমে স্তরগুলো একেবারে গায়ে গায়ে লেগে আছে, যদি কোনো মাধ্যম এমন হয় যে মাধ্যমে স্তরগুলো এতটা ফাঁকা ফাঁকা নেই আগেরটার মতো, এরকম গায়ে গায়ে লেগে আছে, সেখানে কি হবে? এই স্তরটা তার পরের স্তরকে খুব ইজিলি ধাক্কা মারতে পারবে, কারণ ও একটু সরলেই তো পরের স্তরকে পেয়ে যাবে, টুক করে ধাক্কা মেরে দেবে। আবার তারপরের স্তর তারপরের স্তরকে ধাক্কা মেরে দেবে, তারপরের স্তর তারপরের স্তরকে ধাক্কা মেরে দেবে। এর ফলে তরঙ্গ প্রবাহের যে বেগটা, তরঙ্গটা প্রবাহিত হচ্ছিল কেন? কারণ একটা স্তর আরেকটা স্তরকে ধাক্কা মারতে থাকছিল, তাই না? তাহলে স্তরগুলো যদি কাছাকাছি অবস্থান করে, তাহলে এই ধাক্কা মারার যে হারটা, এই যে ধাক্কা মারার যে এফেক্টিভনেস, সেটা অনেকটা বেড়ে যাবে, কারণ একটা স্তর তো আরেকটার কাছাকাছি অবস্থান করছে। আমি একটুখানি নড়বো, পরেরটা ধাক্কা খেয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই স্তর, তাহলে যে মাধ্যমে স্তরগুলো এরকম কাছাকাছি অবস্থান করবে সেখানে শব্দ কিভাবে প্রবাহিত হবে? আরো দ্রুত বেগে প্রবাহিত হবে, তাই না? আচ্ছা, এবার আমাকে বল যে কোন মাধ্যম এমন হয় যে মাধ্যমে অণুগুলো বা যে মাধ্যমের স্তরগুলো নিজেদের খুব কাছাকাছি অবস্থান করে, একদম গায়ে গায়ে লেগে অবস্থান করে, মানে পারলে একটা প্রায় আরেকটার ঘাড়ের ওপর উঠে পড়ে, এরকম ভাবে অবস্থান করে? কোন মাধ্যমের স্তরগুলো? কঠিন মাধ্যম। কঠিন মাধ্যম। ঠিক আছে? তার মানে কঠিন মাধ্যমে শব্দের বেগ কি হবে? সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি। আমি তিনটে ডট দিয়ে দেখালাম, কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি। 3 স্টার পেয়ে গেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তরল মাধ্যম। তরল মাধ্যমে কি হয়? অণুগুলো কাছাকাছি তো থাকে, কিন্তু অতটাও কাছাকাছি থাকে না, একটু দূরে দূরে অবস্থান করে। অর্থাৎ অণুগুলো নিয়ে যে স্তরগুলো তৈরি হবে
আণবিক স্তরগুলো, সেই আণবিক স্তরগুলো একটু দূরে দূরে অবস্থান করবে। এর ফলে কি হবে, এই স্তরটা গিয়ে অন্য স্তরকে ধাক্কা মারবে, তারপরের স্তরটা গিয়ে তারপরের স্তরকে ধাক্কা মারবে, এসবের জন্য একটু বেশি সময়ের প্রয়োজন। মানে একে অনেকটা যেতে হবে ধাক্কা মারার জন্য। এর ফলে যে বেগটা হবে সেটা কি হবে, কঠিনের থেকে কমে যাবে। তো একে আমি 2 স্টার দিলাম, অর্থাৎ এর বেগ কঠিনের থেকে কম। মাধ্যমের বেগ নয়, মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ যাচ্ছে তার বেগ। ঠিক আছে, মাধ্যমের তো বেগ হবে না, কারণ মাধ্যমের অণুগুলো তো এগোচ্ছে না, মাধ্যমের অণুগুলো তো নিজের জায়গায় থেকে কম্পিত হচ্ছে। এগোচ্ছে কে, শব্দ। তাহলে কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, তরল মাধ্যমে তার চেয়ে কম। আর গ্যাসীয় মাধ্যমে কি, আর গ্যাসীয় মাধ্যমে কি হয়, গ্যাসীয় মাধ্যমে আমরা বলবো যে গ্যাসীয় মাধ্যমে তো অণুগুলো একদম রিল্যাক্স ভাবে অবস্থান করে, এ এখানে তো এ এখানে, তো এ এখানে তো এ এখানে। মানে আণবিক স্তর, অণুগুলো দূরে দূরে অবস্থান করে মানে কি, আণবিক স্তরের মধ্যেও দূরত্ব অনেক বেশি, তাই না? আণবিক স্তরগুলোর মধ্যেও দূরত্ব অনেক বেশি। তাহলে এই স্তরটা গিয়ে ওকে ধাক্কা মারবে, আবার তার পরের স্তরটা গিয়ে তারপরের স্তরকে ধাক্কা মারবে, আবার ওটা গিয়ে ওকে ধাক্কা মারবে, এসবের জন্য অনেক সময় প্রয়োজন। সুতরাং গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ কি হবে, সবচেয়ে কম হবে। তো একে আমি 1 স্টার দিলাম। তার মানে আমরা কি দেখলাম, শব্দের বেগ কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি, তারপরে তরল মাধ্যমে, আর সবচেয়ে কম হচ্ছে গ্যাসীয় মাধ্যম। সবচেয়ে কম হচ্ছে গ্যাসীয় মাধ্যম। মানে জিনিসটাকে তোরা এইভাবে ভাবতে পারিস, যে যখন ক্লাসে আমরা একটা বেঞ্চে বসি, এবার একটা বেঞ্চে নর্মালি 3টে ছেলে পাশাপাশি ঠিকঠাক বসতে পারে, কিন্তু আমরা যখন জোর করে সেই বেঞ্চের মধ্যে 5জন বসবো, যদি সবচেয়ে শেষের ছেলেটা তার পাশের ছেলেটার গায়ে একটুখানি খোঁচা মারে, তার পাশের ছেলেটাও কোনো একটা রিয়াক্ট করবে। তো সেই রিয়াকশনটা একদম এই ধারের ছেলের কাছে পৌঁছতে খুব কম সময় লাগবে, মানে পাঁচটা ছেলেই খুব তাড়াতাড়ি চঞ্চল হয়ে যাবে, ঠিক আছে? তুলনায় যদি সেই বেঞ্চে 3জন ছেলেই বসতো, তাহলে একটা ছেলে যদি আরেকটা ছেলেকে খোঁচা মারতো, সেটা কিন্তু এই ধারের ছেলের কাছে পৌঁছতে আরেকটু বেশি টাইম লাগতো। তুলনায় সেই বেঞ্চে যদি 2টো ছেলে বসতো, তাহলে ওই প্রথম ছেলেটার দ্বিতীয় ছেলেটাকে খোঁচা মারতেই অনেকটা আসতে হতো, তবে গিয়ে খোঁচাটা মারতে পারতো, মানে সেখানে ডিস্টারবেন্স একদম কম হতো। মানে এইভাবে আমরা ভাবতে পারি জিনিসটাকে। সেই জন্য কঠিন মাধ্যমে শব্দের বেগ অনেক বেশি, তরল মাধ্যমে কম, গ্যাসীয় মাধ্যমে আরো কম। এবার প্রশ্ন হচ্ছে, আমরা ম্যাক্সিমাম শব্দর প্রবাহ কার মধ্যে স্টাডি করি, কার মধ্যে আমরা আলোচনা করি, গ্যাসীয় মাধ্যমে না? আমরা যে এই যে কথা বলছি, আমরা কি জলের মধ্যে বা কোনো কঠিনের মধ্যে দাঁড়িয়ে কথা বলছি নাকি, আমরা তো বায়ুর মধ্যে বাতাসে দাঁড়িয়ে কথা বলছি। তো সুতরাং আমরা ম্যাক্সিমাম কেসে গ্যাসীয় মাধ্যম নিয়ে আলোচনা করি। তো গ্যাসীয় মাধ্যমে, গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ, গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ যদি ভি হয়, তাহলে সেটা নির্ভর করে একটা কনস্ট্যান্ট, যাকে আমরা কে দিয়ে লিখবো। সাধারণত কনস্ট্যান্টটাকে গামা দিয়ে লেখা হয়, কিন্তু আমরা গামার বদলে কে দিয়ে লিখবো, ঠিক আছে? কারণ গামা লেখা কঠিন, সোজা কথা। ঠিক আছে, কে ইন্টু পি বাই ডি, যেখানে পি হচ্ছে গ্যাসের চাপ, আর ডি হচ্ছে গ্যাসের ঘনত্ব, আর কেটা কি, কেটা হচ্ছে যে কোনো একটা ধ্রুবক, 1 2 3 4 যা ইচ্ছে হতে পারে।
অবশ্যই পার্টিকুলার গ্যাসের ক্ষেত্রে পার্টিকুলার কে হবে, ঠিক আছে, এটা তো মানে বুঝতেই পারছিস, তো আমাদের অত জানার দরকার নেই। আমরা যেটা জানতে জানতে চাইছি, আর এই সূত্রটা হচ্ছে মানে প্রথমত নিউটন একটা সূত্র দিয়েছিল গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগের জন্য, সেটা হচ্ছে P/d। তো সেটাকে একটুখানি কারেকশন করে ল্যাপলাস এই সূত্রটা দিয়েছিল। তো এটা হচ্ছে নিউটন বলেছিল, এটা বলেছিল নিউটন, আর সেইটাকেই একটু কারেকশন করে দিয়ে মানে একটা ধ্রুবক ঢুকিয়ে দিয়ে সেটাকে ল্যাপলাস বলে একজন ম্যাথামেটিশিয়ান ছিল, সে সেটাকে একটুখানি কারেকশন করে দিয়েছিল, কারণ নিউটনের সূত্রটা কিছু কিছু জায়গায় কাজ করছিল না, কিন্তু এই ধ্রুবকটা যখন ঢুকিয়ে দেওয়া হলো তখন দেখা গেল যে সূত্রটা কাজ করছে। কিন্তু এগুলো তো ইলেভেনে কি করে থাকে, প্রমাণ টমাণ গুলো থাকে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের তো এসব নিয়ে কাজ নেই, আমাদের কাজ হচ্ছে যে শব্দের বেগ কার কার ওপর কিভাবে কিভাবে নির্ভর করে। আমরা দেখছি শব্দের বেগ যত, এই সূত্রটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি দেখ, এই সূত্রটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে যত গ্যাসের চাপ বাড়বে তত শব্দের গতিবেগ কি হবে বলতো? বেশি। বাড়বে। প্রশ্ন হচ্ছে এটা কি আমাদের কাছে এক্সপেক্টেড ছিল যে গ্যাসের চাপ বাড়লে শব্দের বেগ বাড়বে? কে কে এটা আশা করেনি? আর কে কে এটা আশা করেছে বল দেখি? কে কে একদম আশা করেনি যে চাপ বাড়ালে বেগ বাড়বে কিনা? আর কে আশা করেছিল যে চাপ বাড়ালে বেগ বাড়তে পারে? আশা করেছিলাম। হুম। কেন এটা আশা করেছিলাম? এটা আশা করা একদম ইজি। তার কারণ হচ্ছে আমি যদি কোনো জিনিসের ওপর চাপ বাড়াই, জিনিসগুলো কি হবে আরো, ধরা যাক এই যে গ্যাসীয় মাধ্যমটা আগে এতটা ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছিল, এবার যদি আমি এর ওপর চাপটা বাড়িয়ে দিই একটুখানি, যদি চাপটা একটু বাড়িয়ে দিই কি হবে বলতো? স্তরগুলো কি হবে, কাছাকাছি চলে আসবে না? স্তরগুলো কাছাকাছি চলে আসবে, এর ফলে একটা আরেকটাকে ধাক্কা মারতে কি হবে, সুবিধে হয়ে যাবে, এর ফলে বেগটা কি হবে, বেড়ে যাবে। তাহলে এই কারণে ইজিলি আমরা বলতে পারি যে সুতরাং গ্যাসের চাপ বৃদ্ধি পেলে মাধ্যমের আণবিক স্তরগুলি, আরে আণবিক স্তর মানে হচ্ছে অণুগুলো, সোজা কথা, বা এই স্তরগুলো, ঠিক আছে, আণবিক স্তরগুলি কাছাকাছি চলে আসে, ফলে তরঙ্গ শব্দ তরঙ্গ দ্রুত প্রবাহিত হয়। কি রে, তাই তো? হ্যাঁ স্যার। কিন্তু এই সূত্রটা থেকে আমরা আরো একটা জিনিস পাচ্ছি, কে তো ধ্রুবক, কে নিয়ে আমাদের কোনো আলোচনা নেই, মানে আমরা মেইনলি নিউটনের সূত্রটা নিয়ে আলোচনা করছি, আমাদের তো ল্যাপলাসের সূত্রটা কাজেও লাগবে না, ঠিক আছে, আমাদের আমাদের কাজ নিউটনের ভুল সূত্র দিয়েই মিটে যাবে, ঠিক আছে। তো আহ নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, যে গ্যাসের ঘনত্ব যত বাড়বে, ডেনসিটি যত বাড়বে, বেগ তত কি হবে? বাড়বে। কমবে। কমবে। দেখ না, সূত্র সূত্র থেকে কি বলছে, সূত্র কি বলছে, বেগ ওপরে ঘনত্ব নিচে, বেগ ওপরে আর ওপরে কিছু একটা কনস্ট্যান্ট আমি ধরে নিলাম, বাই হচ্ছে √, ঘনত্ব। হর যত বাড়ে ভগ্নাংশের মান কি হয়? হর বাড়লে কমে। কমে। তাহলে ঘনত্ব কিরে, কে বুঝিসনি এটা আগে বল আমাকে, সব লব হর আর সব বলবে যে ভৌত বিজ্ঞান, আবার অঙ্ক আসছে কোথা থেকে এত, লব হর তো অঙ্কের জিনিস। কিরে, কে বুঝিসনি বল তাড়াতাড়ি।
সবাই বুঝে গেছিস আশা করি। ঠিক আছে, যে ঘনত্ব বাড়ছে মানে হরটা বাড়ছে, হর বাড়া মানে হচ্ছে ভগ্নাংশের মান বাড়া। আর ভগ্নাংশের মান যত বাড়বে, সরি, হর বাড়া মানে হচ্ছে ভগ্নাংশের মান কমা। তাহলে নিচে হর যত বাড়বে তত ভগ্নাংশের মান কমবে, মানে গতিবেগ কমবে। কিন্তু এটা কি আশা করেছিলি যে ঘনত্ব ঘনত্ব বাড়লে আহ গতিবেগ কমবে? এটা এটা কার আশা ছিল যে ঘনত্ব বাড়লে গতিবেগ কমবে? এটা যার আশা ছিল মানে সে ভীষণ ইন্টেলিজেন্ট, তাকে বলতে হবে। কে আশা করেছিল এটা? আচ্ছা, কেউ আশা করেনি এটা। তার মানে সবাই ভেবেছিল যে ঘনত্ব বাড়ছে মানে জিনিসগুলো তো ঘন হয়ে যাচ্ছে, আরো জিনিসগুলো তো আরো কাছাকাছি চলে আসছে, তাহলে কেন ধাক্কা মারলে এগোবে না, তাই না? আচ্ছা, গ্যাসের ঘনত্ব কখন বাড়ে বলতো? ঘনত্ব কখন বাড়ে তার আগে দেখা যাক। ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। আচ্ছা, ঘনত্ব বাড়ছে মানে কি? ভর বাড়ছে। সোজা কথা, আমরা যদি হাইড্রোজেন গ্যাসের বদলে অক্সিজেন গ্যাস ব্যবহার করি, হাইড্রোজেনের বদলে যদি অক্সিজেন গ্যাস ব্যবহার করি, তাহলে ভর ঘনত্ব বেশি। বাড়বে না? তাহলে ভর ভর বাড়বে না কমবে? বাড়বে। ভর বাড়বে। আমরা বলবো 1 মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত হয় রে? এইখানেই তো গন্ডগোল হয়ে গেল। এখান থেকে আর উত্তর পাবো বলে মনে হচ্ছে না। 1 মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত হয়? হলো হাইড্রোজেনের 1 1 পয়েন্ট আবার কোথায় আসছে? 1 মোল হাইড্রোজেনের ভর হচ্ছে 2 গ্রাম। 2 গ্রাম 2 গ্রাম। আর 1 মোল অক্সিজেনের ভর কত? উম, ওই তো আপনার 32। 32 গ্রাম। হলো অক্সিজেনের পারমাণবিক ভর 16, তাকে দুটো আছে, 2 দিয়ে গুণ করে দেবো 32। আর হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাকে 2 দিয়ে গুণ করে দেবো, 2 আছে বলে সেই জন্য 2। তাহলে হাইড্রোজেনের বদলে অক্সিজেন নিলেই ভর এত বেড়ে যাচ্ছে। আচ্ছা, আর একটু কষ্ট দিই তোদের, তার বদলে কার্বন ডাই অক্সাইড নিলে কি হবে রে? 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর কত? 44 গ্রাম। 44 গ্রাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্যাস যদি চেঞ্জ করে দিই মাধ্যমের মধ্যে, তাহলে ভর চেঞ্জ হয়ে যাচ্ছে গ্যাসের। আর ভর চেঞ্জ হচ্ছে মানে, ঘনত্বও চেঞ্জ হচ্ছে। একক আয়তনে ভর চেঞ্জ হচ্ছে মানে ঘনত্বও চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এবার আমাকে বল, তাহলে গ্যাস চেঞ্জ হলে ভর চেঞ্জ হয়ে যাচ্ছে মানে এখানে কিন্তু আমরা চাপ বাড়াচ্ছি না গ্যাসে। যখন আমরা গ্যাসের চাপ নিয়ে আলোচনা করছিলাম তখন ঘনত্ব ফিক্স রেখেছিলাম, আর যখন আমরা ঘনত্ব নিয়ে কথা বলছি তখন চাপকে ফিক্স রেখেছি। বুঝলি কি বুঝলি না? একটা নিয়ে আলোচনা করলে অন্যটাকে ফিক্স রাখতে হবে, আর দুটোই চেঞ্জ হতে গেলে মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? যখন আমরা একটা নিয়ে আলোচনা করবো একটা বিষয়ে ফোকাস করতে হবে, ইতিহাস পড়তে পড়তে ভূগোল পড়লে দুটোই হবে না, ঠিক আছে? যখন আমরা গ্যাসের গতিবেগের ওপর চাপের আলোচনা করছি তখন ঘনত্বটাকে ফিক্স রেখে দিয়েছি। আবার যখন গ্যাসের গতিবেগের ওপর ঘনত্বের আলোচনা করছি তখন চাপটাকে ফিক্স রেখে দিয়েছি, কারণ আমাদের তো দুটোই ছিল, চাপ আর ঘনত্ব, ঠিক আছে? এবার আমরা বললাম যে চাপ ফিক্স রেখেছি, মানে চাপ দিয়ে তো আমি অণুগুলোকে কাছাকাছি আনছি না, মানে অণুগুলো এখনো দূরে দূরেই অবস্থান করছে, অণুগুলো এখনো দূরে দূরেই অবস্থান করছে। কিন্তু কিন্তু আমি কি করেছি? অণুগুলোর ভরটাকে বাড়িয়ে দিয়েছি, ঘনত্ব বাড়িয়েছি মানে কি, অণুগুলোর ভর বাড়িয়ে দিয়েছি। আচ্ছা, এবার আমাকে বল যে অণুগুলো ভারী হয়ে গেছে এখন, মানে অণুগুলো এখন মোটা হয়ে গেছে। এবার আমাকে বল একটা সরু স্তরকে
একটা সরু স্তর তাড়াতাড়ি গিয়ে ধাক্কা মারবে না একটা মোটা স্তর তাড়াতাড়ি গিয়ে ধাক্কা মারবে? মোটা স্তর। তাই মোটারা তাড়াতাড়ি যেতে পারে? তাড়াতাড়ি কারা যেতে পারে, সরুরা না মোটারা? স্যার ওই সরু স্তরটা যাবে। হ্যাঁ, তার মানে ভর বাড়িয়ে দিয়েছি মানে কারুর ভর বেড়ে গেছে। ভাব খালি একবার, কেউ কারুর ভর ছিল, ধরা যাক তোদের ক্লাসে কারুর ভর 50 গ্রাম, আর কারুর ভর হচ্ছে ধরা যাক 80 গ্রাম, সরি 50 কেজি আর 80 কেজি। ঠিক আছে, কে তাড়াতাড়ি দৌড়বে, 50 কেজির ছেলেটা না 80 কেজির ছেলেটা? আচ্ছা, 50 কেজির ছেলেটা তাড়াতাড়ি দৌড়বে। তাহলে এখানে 50 কেজির ছেলেটা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ধাক্কা মারবে পরেরটাকে, আর এখানে 80 কেজির ছেলেটা ধীরে ধীরে গিয়ে ধাক্কা মারবে, তাই না? তাহলে যদি ভর বাড়িয়ে দিই তাহলে ঘনত্ব বেড়ে যাবে, আর ঘনত্ব বাড়লে কি হবে, ধাক্কা যদি ধীরে ধীরে মারে, ধাক্কা মারতে যদি সময় লাগে, তাহলে শব্দের বেগ কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে ঘনত্ব বাড়ালে কি হবে, বেগ কমবে। বোঝা গেল কেন ঘনত্ব বাড়ালে বেগ কমবে? স্যার সব ক্ষেত্রেই যে ভর বাড়াবো এরকম কি মানে আছে? মানে যদি আয়তনটাও কমানো হয় সেক্ষেত্রে? দেখ, মাধ্যমের আয়তন কমাচ্ছিস মানে কি বলতো, তুই মাধ্যমের ওপর চাপ প্রয়োগ করছিস। এমনি এমনি আয়তন কমাতে পারবি মাধ্যমের? না। কিন্তু এখানে আমরা চাপটাকে কি রেখেছি, ফিক্স রেখেছি না? ফিক্স। হুম। এখানে তার মানে ঘনত্ব বাড়াতে গেলে একটাই উপায়, আমার ভর বাড়াতে হবে, হুম। তাই না? বোঝা হুম। গেছে? তাহলে আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, সুতরাং কি বুঝতে পারলাম, যে গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পাওয়ার অর্থ হলো গ্যাসটির প্রতি একক আয়তনে ভর বৃদ্ধি পাওয়া। ঘনত্ব বাড়া মানে কি, প্রতি একক আয়তনে ভর বাড়া। সুতরাং অর্থাৎ, আচ্ছা তারপর আমরা লিখতে পারি যে এক্ষেত্রে ভারী আণবিক স্তরগুলি এক্ষেত্রে ভারী আণবিক স্তরগুলি ধীর গতিতে সংকুচিত, প্রসারিত হবে। সে কারণে কি হবে, এ কারণে শব্দের বেগ কমে যাবে। বোঝা গেল? তাহলে ঘনত্ব বাড়লে বেগ কমে। এটা কিন্তু শুধু গ্যাসীয় মাধ্যমে, আমরা গ্যাসীয় মাধ্যম নিয়ে কঠিন তরলে কি হয় আমরা জানি না, আমরা গ্যাসীয় মাধ্যম নিয়ে আলোচনা করছি। গ্যাসীয় মাধ্যমে ঘনত্ব বাড়লে বেগ কমে, চাপ বাড়লে বেগ বাড়ে। ঠিক আছে? তাহলে যদি প্রশ্ন আসে তোদের, তোরা লিখে দিতে পারবি আশা করি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে, আমরা একটা ধরা যাক অঙ্ক করি। কি অঙ্ক? ধরা যাক আমাকে বললো যে একটি শব্দ তরঙ্গে ঘনীভবনের
দৈর্ঘ্য ধরা যাক বললো ঘনীভবন ঘনীভবনের দৈর্ঘ্য ছোট হবে, কারণ ঘনীভবন কোন জায়গাটাকে বলা হয় যেখানে স্তরগুলো খুব কাছাকাছি চলে আসে, তাহলে সেই দৈর্ঘ্যটা কি হবে, ছোট হবে। আচ্ছা, ঘনীভবনের দৈর্ঘ্য বলে দিল আমাকে 7 মিটার, এবং তনুভবনের দৈর্ঘ্য তনুভবনের দৈর্ঘ্য কি হবে, তনুভবন বড় জায়গা জুড়ে হয়, প্রসারিত হলে মাধ্যমটা, তাহলে তনুভবনের দৈর্ঘ্য বড় হবে, 10 মিটার। এইভাবে আমাদেরকে আইডিয়া করতে হবে যে ঘনীভবন ছোট হবে, তনুভবন অবশ্যই বড় হবে। ঠিক আছে, কোনো প্রশ্নে ঘনীভবন আর তনুভবনের দৈর্ঘ্য বার করতে গেলে আমাদের যদি তনুভবন ছোট চলে আসে তাহলে বুঝতে হবে যে অঙ্ক ভুল করেছি। ঠিক আছে, তাহলে একটি শব্দ তরঙ্গের ঘনীভবনের দৈর্ঘ্য 7 মিটার, তনুভবনের দৈর্ঘ্য 10 মিটার। প্রথম প্রশ্ন তোরা বলবি আমাকে, তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এর উত্তরটা তোরা বলবি আমাকে। কিরে, কি খবর? হবে না, হবে না? স্যার ঘনীভবন আর তনুভবন দিয়ে কি বার করব? তরঙ্গ দৈর্ঘ্য বার করবো। তাহলে আমাদের বুঝতে হবে যে শব্দ তরঙ্গটা কিভাবে যায়। আর শব্দ তরঙ্গ যেতে গেলে প্রথমে মাধ্যমটা ঘনীভূত হয়, তারপর আবার প্রসারিত হয়, তারপর আবার ঘনীভূত হয়ে যায়, তারপর আবার প্রসারিত হয়ে যায়। তাহলে একটা পূর্ণ তরঙ্গ আমরা কোন জায়গা থেকে কোন জায়গা অবধি নেব? আমরা বলবো ঘনীভবন, একটা টোটাল ঘনীভবন নেব আর একটা টোটাল তনুভবন নেব। তাহলে এইটাই হচ্ছে আমার পূর্ণ তরঙ্গ। এটাই হচ্ছে আমার পূর্ণ তরঙ্গ। তাহলে একটা পূর্ণ তরঙ্গের মধ্যে শব্দটা যে দৈর্ঘ্য অতিক্রম করে সেটাকেই আমরা কি বলি? বলেছিলাম তো আগের দিন, এগুলো তোদের পড়ালাম তো এগুলো বোধহয়, নাকি? হ্যাঁ। হ্যাঁ, তাহলে একটা পূর্ণ তরঙ্গের মধ্যে শব্দটা যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে আমরা কি বলি? তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। তাহলে একটা পূর্ণ তরঙ্গের মধ্যে কি কি পড়বে? একটা ঘনীভবন পড়বে, আর একটা তনুভবন পড়বে। একটা ঘনীভবন পড়বে, একটা তনুভবন পড়বে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, এবার পারবি? এবার বল দেখি, এবার চেষ্টা কর। 17 মিটার। হুম, তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যাবে একটা ঘনীভবনের দৈর্ঘ্য প্লাস
তনু ভবনের দৈর্ঘ্য। এই সূত্রটা তোদের লিখিয়েছিলাম না আগের দিন? এটা বলেছিলাম তো এই সূত্রটা? নাকি বলিনি? আচ্ছা, না বললে এখন জেনে তরঙ্গ নে। ঘনীভবনের দৈর্ঘ্য হচ্ছে 7 মিটার প্লাস তনু ভবনের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, হলে 17 মিটার। আচ্ছা, এটার নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে বায়ুতে শব্দের বেগ যদি 340 মিটার পার সেকেন্ড হয়, তাহলে তাহলে আহ, তাহলে তরঙ্গটির পর্যায়কাল ও কম্পাঙ্ক নির্ণয় কর। এটা কর। আচ্ছা, এটাও করিয়ে দেবো। দাঁড়ান স্যার, করছি। আচ্ছা, তাড়াতাড়ি। তরঙ্গ দৈর্ঘ্যটা জানি আর বেগটা জানি। আগের প্রশ্ন থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেরিয়ে গেছে ল্যামডা 17 মিটার, আর এই প্রশ্নে আমাকে বেগটা বলে দিয়েছে। তাহলে পর্যায়কাল আর কম্পাঙ্ক বের করতে বলেছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য, বেগ, পর্যায়কাল, কম্পাঙ্ক এগুলো দিয়ে কোনো সূত্র আমি কি জানি? তাহলে সেই সূত্রটা বসালেই পেয়ে যাব। স্যার কম্পাঙ্ক 20 হচ্ছে হার্জ। আচ্ছা, আর তার পর্যায়কালটা বার করছি। 20 কি একক, কি 20? হার্জ। হুম। তাহলে পর্যায়কাল 1/20 সেকেন্ড। দেখা যাক, আমি করি, আমার তো মুখে, আমি তো দিলাম প্রশ্নটা, দেখা যাক। এই বাকি কেউ করলি কি করিসনি? নাকি ঘুমোচ্ছিস সবাই? হ্যাঁ রে, সব ঘুমোচ্ছে মনে হয় জয়েন করে। স্যার আমার স্যার ওই পর্যায়কালটা বেরিয়েছে 5680।
পর্যায় কি একক কি? একক পর্যায়কালের একক কি হয়? সেকেন্ড। হুম, আচ্ছা, সেকেন্ড হয় ঠিক আছে, এবার উত্তরটা দেখছি আমি কি হয়। আচ্ছা, শব্দের বেগ অর্থাৎ তরঙ্গ বেগ আমাকে বলে দিয়েছে। আগে যেগুলো জানি সেগুলো ফর্দের মতো করে লিখে নি। তরঙ্গ বেগ হচ্ছে 340 মিটার/সেকেন্ড। নেক্সট কি জানি, বলবো তরঙ্গ দৈর্ঘ্য কি জানি। নেক্সট লিখি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 17 মিটার। আমরা বলবো যে আমরা একটা সূত্র জানি। কি সূত্র জানি? তরঙ্গ বেগ v ইকুয়ালস টু, বাবা এখন কে জয়েন হচ্ছে? কিরে ঋত্বিক, কি খবর? ঋত্বিকই তো নাকি? কে জয়েন হলো এখন? হ্যাঁ স্যার আমি। এত দেরিতে? হ্যাঁ স্যার ঘুমাচ্ছিলাম। বাহ। তরঙ্গ বেগ, তরঙ্গ বেগ কি? তরঙ্গ বেগ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা গুণ কম্পাঙ্ক মিউ। তাহলে v ইকুয়ালস টু নিউ ল্যামডা। আমাকে বার করতে দিয়েছে কম্পাঙ্ক নিউ। তাহলে নিউ ইকুয়ালস টু কি হয়ে যাবে? v বাই ল্যামডা। v কত? 340 মিটার/সেকেন্ড। তরঙ্গ দৈর্ঘ্য কত? হলো 17 মিটার। মিটার দিয়ে মিটার কাটলো 1/সেকেন্ড পড়ে থাকলো, আর 17 দিয়ে 34 কাটলে 2 আর একটা শূন্য, 20। তাহলে 20 1/সেকেন্ড, মানে 1/সেকেন্ডকে আমরা কি বলি? হার্জ। তাহলে 20 হার্জ। ঠিক আছে, কম্পাঙ্ক বেরিয়ে গেল। কুড়ি হার্জ। নেক্সট আমাকে কি বার করতে বলেছে? পর্যায়কাল। পর্যায়কাল আমরা কি জানি? 1 বাই কম্পাঙ্ক। সব ওই সূত্রগুলো দিয়েই হবে, ওই যে একদম প্রথমে যেগুলো লিখেছিলাম, এই যে এই সূত্রটা, এই সূত্রটা, কিংবা এই সূত্রটা। তাহলে t ইকুয়ালস টু 1/নিউ, মানে 1/20। আর পর্যায়কাল সময়, তার একক হবে সেকেন্ড। 1/20 সেকেন্ড রাখতে পারি, বা দশমিকে নিয়ে আসতে পারি। দশমিকে নিলে কি হবে? 0.05 সেকেন্ড। মানে ভাব, শব্দ তরঙ্গটা একবার সংকুচিত আর একবার প্রসারিত হতে কতটা সময় নিচ্ছে ভাব, মাত্র 0.05 সেকেন্ড। কত কম সময় নিচ্ছে ভাব। একবার, মানে একবার সংকুচিত আর একবার প্রসারিত হতে, মানে একটা পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ করতে শব্দ তরঙ্গটা মাত্র 0.05 সেকেন্ড সময় নিচ্ছে। ভাব কত তাড়াতাড়ি হচ্ছে। তোরা করতে পারবি 0.05 সেকেন্ডে কোনো কিছু? আমাদের একটা পলক ফেলতেও ওর চেয়ে বেশি সময় লাগে। ঠিক আছে, নেক্সট
নেক্সট দেখা যাক, নেক্সট কিছু জিনিস পড়া যাক। ধরা যাক প্রতিফলনের ইংরেজি হচ্ছে রিফ্লেকশন অফ সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গের প্রতিফলন বা শব্দের প্রতিফলন। আচ্ছা, প্রতিফলন মানে কি? প্রতিফলন মানে হচ্ছে, ধরা যাক আমি এখান থেকে স্পিকারে একটা গান বাজিয়েছি। এক সেকেন্ড দাঁড়াও। ধরা যাক আমি স্পিকারে একটা গান বাজিয়েছি। স্পিকারে আমি যে গানটা বাজিয়েছি, সেই যে গানটা বাজিয়েছি সেই গানটা আহ মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে 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 হতে হতে সামনে ও একটা দেওয়াল পেয়ে গেল। বড্ড বাজে দেওয়াল আঁকছি, সবের জন্য কায়দা আছে এখানে। ঠিক আছে, তাহলে শব্দ তরঙ্গটা যাচ্ছিল, যেতে যেতে ও গিয়ে কি করলো, দেওয়ালে ধাক্কা খেলো। আর তোদের কি মনে হয় দেওয়ালে ধাক্কা খাওয়ার পর কি হবে? কার কি মনে হয় শুনি একটু। শব্দটা আরো বেশি বেগে প্রবাহিত হবে কোথায়? দেওয়ালের মধ্য দিয়ে। আচ্ছা, দেওয়ালটা ধরা যাক অনেক মোটা, ঠিক আছে, মানে অনেক মোটা দেওয়াল, মানে শব্দ দেওয়ালের ওপারে আর পৌঁছাতেই পারছে না, আর অনেক বড় দেওয়াল, মানে এটুকুও নয়, ঠিক আছে, মানে অনেকটা বড় দেওয়াল, মানে পুরোটা জুড়ে দেওয়াল রয়েছে, ঠিক আছে। আর শব্দ দেওয়ালের ওদিকে কি হচ্ছে আমরা আর অতটা ইন্টারেস্টেড নই। মানে হ্যাঁ, ওদিকে গেলে অবশ্যই আরো দ্রুত হারে যাবে, ঠিক বলেছিস, ঠিক আছে, কিন্তু আর কি হতে পারে শব্দ তরঙ্গটার সাথে? ওখান থেকে প্রতিফলিত হবে। প্রতিফলিত হওয়া মানে? মানে ওই তো ওই শব্দটা যেখান থেকে মানে যে বিন্দুতে ওই পতিত হচ্ছে সেই বিন্দু থেকে আবার একই হারে ও অন্যদিকে আর কি উল্টো দিকে চলে যাবে। হুম, ঠিক বলেছিস। আচ্ছা, নবনীল যেটা বলেছে সেটার সাথে কে কে সহমত? স্যার আমি। আচ্ছা, তুই কিছু নিজের মতামত দে দেখি, মানে তোর কি মনে হচ্ছে শব্দটা গিয়ে ধাক্কা খাওয়ার পর কি হবে? মানে স্যার যেখানেতে গিয়ে ধাক্কাটা খেলো আবার ঠিক স্যার ওই বিন্দু থেকেই ফিরে যাবে। ফিরে কোথায় যাবে? তো এটা তো স্যার মানে প্রতিফলন হচ্ছে, ওই জন্য ওই বিন্দুটা থেকে মানে ফিরে মানে মানে দেওয়ালের ফিরে মধ্যে যাবে। ঢুকে যাবে, দেওয়ালের মধ্যে না ঢুকে না যাবে তো? না, মানে দেয়ালের থেকে মানে দেয়ালের এই যে বিন্দুতে মিলিত হয়েছে সেইখান থেকে আবার ওই ওই যে দিক থেকে এসেছে সেই দিকে স্যার ফিরে যাবে। আচ্ছা, আচ্ছা, তাহলে আহ দেখ, হ্যাঁ ঠিক বলেছিস, ঠিকই বলেছিস। কি হচ্ছে তার মানে, শব্দ তরঙ্গ তৈরি হচ্ছে, তৈরি হয়ে ও গিয়ে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে ও আবার ফিরে আসছে। এটার কথাই বলছিস তো নাকি অন্য কিছু বলছিস?
হ্যাঁ স্যার, এটাই কথা একটু বলছিলাম। হুম, তাহলে শব্দ যাচ্ছে, ধাক্কা খাচ্ছে, ফিরে আসছে। এখন নবনীলের প্রথম কথাটাও সত্যি, যে যে পুরোপুরি শব্দ কি ফিরে আসবে নাকি? কিছুটা শব্দ দেওয়ালের মধ্যেও ঢুকে যাবে না? কারণ দেওয়াল তো কঠিন মাধ্যম, কঠিন মাধ্যমের মধ্যে দিয়েও তো শব্দ প্রবাহিত হতে পারে, তাই না? কঠিন মাধ্যমের মধ্যে দিয়েও শব্দ প্রবাহিত হতে পারে। তাহলে কিছুটা শব্দ তো দেওয়ালের মধ্যেও ঢুকে যাবে। তার মানে পুরো শব্দটা ফিরে আসবে না, বুঝতে পারলি? যদি হান- যদি 100% শব্দ যায়, যদি 100% শব্দ যায়, তাহলে তার হয়তো 40% দেওয়ালের মধ্যে ঢুকে গেছে, আর ফিরে আসছে তার মানে কত পার্সেন্ট? 60%। বুঝলি কি বুঝলি না? যে শব্দ যাচ্ছে 100%, দেওয়ালের মধ্যে ঢুকে যাচ্ছে 40%, বেরিয়ে আসছে মানে, আর দেওয়াল থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসছে হচ্ছে 60%। হ্যাঁ, এবার 40-60টা কোনো জায়গায় 30-70ও হতে পারে, কোনো জায়গায় 20-80ও হতে পারে, কোথাও 50-50ও হতে পারে। সেটা তো কঠিন পদার্থ আর গ্যাসীয় পদার্থের ধর্মের ওপর নির্ভর করবে, যে কতটা শব্দ ভেতরে ঢুকবে আর কতটা শব্দ বাইরে প্রতিফলিত হয়ে আসবে। সেটা নিয়ে আমাদের আলোচনা নেই, আমাদের মেন কথা হচ্ছে যে কিছুটা ঢুকবে, বাকিটা বেরিয়ে যাবে। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে যেটা ঢুকে যাচ্ছে সেটা নিয়ে আমাদের কোনো আলোচনা নেই, আমাদের আলোচনা হচ্ছে যেটা বেরিয়ে আসছে, অর্থাৎ এই 60%টাকে নিয়ে হচ্ছে আমাদের আলোচনা। প্রতিফলনের একটা সুন্দর সংজ্ঞা এইভাবে দেওয়া যেতে পারে, যেটা বইতে আমাদের বলা আছে, যে শব্দ তরঙ্গ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়। ব্যাস এই অবধি দাঁড়িয়ে যায়। এখানে বেশ কিছু ভাষা এসছে, এক মাধ্যম, অন্য মাধ্যম, বিভেদ তল, আপতিত, এসবের মানে কি? দেখ, শব্দ তরঙ্গটা এই মাধ্যম থেকে যাচ্ছিল, শব্দ তরঙ্গটা এই মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছিল, তাই তো? এটা হচ্ছে ধরা যাক মাধ্যম এক। এটা জল হতে পারে, বাতাস হতে পারে, যা ইচ্ছে হতে পারে। তো এই হচ্ছে এক মাধ্যম। এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের মধ্যে, অন্য মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়। আচ্ছা, বিভেদ তল মানে কি? আর এটা হচ্ছে অন্য মাধ্যম, এটা ধরা যাক মাধ্যম দুই, ওটা ছিল মাধ্যম এক, এটা হচ্ছে মাধ্যম দুই। তাহলে এই মাধ্যম থেকে যখন এই মাধ্যমের বিভেদ তল, বিভেদ তল কোনটা? যে তলটা দুটো মাধ্যমকে আলাদা করেছে, সেপারেট করেছে, সেটাই হচ্ছে বিভেদ তল। ভেদ করেছে দুটো মাধ্যমকে, যে তলটা আলাদা করে দিয়েছে, যে তলটা, এই তলটা, অর্থাৎ বিভেদ তল কোনটা এখানে? আমরা বলবো বিভেদ তল হচ্ছে এইটা, হলো গিয়ে বিভেদ তল। তাই তো? এটা নিয়ে কার সমস্যা আছে বিভেদ তল নিয়ে? বিভেদ তল সবাই বুঝেছিস তো? তাহলে এই হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল। এই হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল। এবার তাহলে শব্দ তরঙ্গ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়, কোথায় আপতিত হয়? এই যে বিভেদ তল, বিভেদ তলে যখন আপতিত হচ্ছে,
আপতিত হওয়া মানে কি? ওই যে নভনীল যেটাকে বললো পতিত হচ্ছে, ওটাকেই ভালো ভাষায় বলা হয় আপতিত হচ্ছে। ইনসিডেন্ট, ইংরেজিতে বলা হয় ইনসিডেন্ট হচ্ছে, আপতিত হচ্ছে। ঠিক আছে? তখন কি হয়? তখন শব্দ তরঙ্গের কিছু অংশ, পুরোটা নয়, কিছুটা, 60%, 50%, 70%, পুরোটা নয়, 100% নয়, কিছু অংশ দিক পরিবর্তন করে, দিক পরিবর্তন করে মানে ও যাচ্ছিল এইভাবে, এখন ফিরে আসছে এইভাবে, অর্থাৎ দিকটা পরিবর্তন করলো। কিছু অংশ দিক পরিবর্তন করে পুনরায় কি হয়? প্রথম মাধ্যমে ফিরে আসে। এইটুকুর মধ্যে কে কে বুঝিসনি বল? যা যা লিখলাম তার মধ্যে কে কে বুঝিসনি বল? সবাই বুঝেছিস? ঠিক আছে। এই ঘটনাকে শব্দের প্রতিফলন বলে। এই ঘটনাকে শব্দের প্রতিফলন বলে। বুঝতে পেরেছিস? আচ্ছা, এখন এই শব্দের প্রতিফলনের দুটো সূত্র আছে। অর্থাৎ দুটো নিয়ম মেনে এই প্রতিফলন হবে। প্রথম নিয়ম কি? প্রথম নিয়ম কি? প্রথম নিয়ম হচ্ছে আপতিত রশ্মি। আচ্ছা, তার আগে প্রতিফলনটাকে আরেকটু ভালোভাবে আঁকা যাক, বড় করে। এই হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল, একটা শব্দ তরঙ্গ। আচ্ছা, একটা শব্দ তরঙ্গ এই মাধ্যম থেকে এইভাবে এসে বিভেদ তলের ওপর আপতিত হলো। যে বিন্দুতে আপতিত হলো সেই বিন্দুতে আমরা একটা লম্ব আঁকছি। সেই বিন্দুতে আমরা একটা কি আঁকলাম? লম্ব আঁকলাম। লম্ব মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। বুঝতে পেরেছিস? যে বিন্দুতে আপতিত হচ্ছে সেই বিন্দুতে আমরা একটা কি এঁকেছি? লম্ব এঁকেছি। এবার আলোক রশ্মিটা কিছুটা তো মাধ্যমের ভেতরে অন্য মাধ্যমের ভেতরে ঢুকে গেছে, সেটা নিয়ে আমাদের আলোচনা নেই। আমাদের আলোচনা হচ্ছে যে কিছুটা পুনরায় নিজের মাধ্যমেই ফিরে এসছে, সেটা নিয়ে আমাদের আলোচনা। ঠিক আছে? এবার এই জিনিসগুলোর কিছু কিছু নাম হয়, সেই নামগুলো লেখা যাক।
এই যে রশ্মিটা আপতিত হয়েছে, অবশ্যই অ্যারো দিতে হবে, এখানে অ্যারো দেওয়া আছে, ঠিক আছে? তোরা অ্যারোটা এরকম জায়গাতেও দিতে পারিস, এরকম জায়গাতেও দিতে পারিস, ঠিক আছে? এই রশ্মিটাকে কি বলা হয় জানিস? আপতিত শব্দ। এটা তো আলো নয়, এটা শব্দ, আপতিত শব্দ। আর এই যে শব্দটা প্রতিফলিত হয়েছে, এটাকে তাহলে কি বলবো? এটাকে বলবো প্রতিফলিত শব্দ, ঠিক আছে? এই লাল রঙের এটা কি? আচ্ছা, এটা হচ্ছে মাধ্যম 1, আর এটা হচ্ছে মাধ্যম 2, দ্বিতীয় মাধ্যম। আর এই লাল দাগটা কি? 2 মাধ্যমের বিভেদ তল। এই লাল দাগটা হচ্ছে 2 মাধ্যমের বিভেদ তল, ঠিক আছে? অভিলম্ব, আর এই যে সবুজ দাগটা, যেটা আমরা লম্ব টেনেছিলাম, এটার একটা নাম দেয়া হয়, এটার নাম হচ্ছে অভিলম্ব। আর যে বিন্দুতে রশ্মিটা এসে আপতিত হয়েছিল, যে বিন্দুতে রশ্মিটা এসে আপতিত হয়েছিল, সেই বিন্দুটাকে একটা নাম দিই আমরা আপতন বিন্দু, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি, সরি আপতিত শব্দ, এটা হলো প্রতিফলিত শব্দ, এটা এই যে লম্বটা আমরা এঁকেছি এটা হচ্ছে অভিলম্ব, এই লাল দাগটা অর্থাৎ যেটা মাধ্যম 1 আর মাধ্যম 2 কে আলাদা করেছে সেটা হচ্ছে 2 মাধ্যমের বিভেদ তল। আর যে বিন্দুতে আপতিত রশ্মিটা এসে পড়েছে সেই বিন্দুটাকে আমরা কি বলছি? আপতন বিন্দু, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ বুঝতে স্যার। পেরেছ? হ্যাঁ, সেই বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু। এবার দুটো কোণ আমরা দেখাবো। দুটো কোণ আমরা দেখাচ্ছি, অভিলম্বের সাথে আপতিত শব্দের মধ্যে একটা কোণ, আর অভিলম্বের সাথে প্রতিফলিত শব্দের একটা কোণ, বুঝলি? অভিলম্বের সাথে আপতিত শব্দের একটা কোণ, আর অভিলম্বের সাথে প্রতিফলিত শব্দের একটা কোণ, বুঝতে পেরেছিস? এই যে কোণটা, অভিলম্বের সাথে আপতিত শব্দের একটা কোণ, এই কোণটাকে আমরা ছোট হাতের আই দিয়ে লিখি। আর এই যে কোণটা অভিলম্বের সাথে প্রতিফলিত শব্দের কোণ, এই কোণটাকে আমরা ছোট হাতের আর দিয়ে লিখি। এবং ভাষায় আমরা এই যে আই কোণটা, এটাকে আমরা কি কোণ বলবো? আপতন কোণ। আর এই কোণটাকে আমরা কি বলবো? প্রতিফলন কোণ। বুঝতে পেরেছিস না বুঝিসনি বল? কিরে, সবাই বুঝেছিস তো? হ্যাঁ স্যার। তাহলে আপতন কোণ কোন কোণটা? এই কোণটা নয় কিন্তু, আপতিত রশ্মির সাথে বিভেদ তলের কোণ নয়, আপতিত রশ্মির সাথে অভিলম্বের কোণ। আর প্রতিফলন কোণ কোনটা? প্রতিফলিত রশ্মির সাথে অভিলম্বের কোণ, ঠিক আছে? এবার আমরা প্রথম সূত্র লিখতে পারি। প্রথম সূত্র এবার কি বলছে? প্রথম সূত্র বলছে যে আপতিত শব্দ
আপতিত শব্দ, প্রতিফলিত শব্দ এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। কি বললো? আপতিত শব্দ, প্রতিফলিত শব্দ এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব। ভাষাগুলো ভালো করে লক্ষ্য কর। আপতিত শব্দ, প্রতিফলিত শব্দ এবং কোথায় অঙ্কিত অভিলম্ব? আপতন বিন্দুতে। অভিলম্বটা আমরা এখানেও আঁকতে পারতাম, এখানেও আঁকতে পারতাম, এখানেও আঁকতে পারতাম, কিন্তু কোথায় এঁকেছি? আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। সমতল মানে এখানে আমাদের বোর্ডের সমতল বা খাতার সমতল বা এই যে মোবাইলের স্ক্রিন দেখছি, কম্পিউটারের স্ক্রিন দেখছি তার সমতল। এমন হবে না যে আপতিত শব্দ এসে পড়েছে আর প্রতিফলিত শব্দটা বোর্ড থেকে বাইরে চলে আসছে বা মোবাইল থেকে বেরিয়ে চলে আসছে বা মোবাইলের ভেতরে ঢুকে যাচ্ছে, ওরকম নয়। সেম সমতলে থাকবে। এমন হবে না যে খাতায় আপতিত শব্দ আঁকলাম আর প্রতিফলিত শব্দটা খাতা থেকে বেরিয়ে চলে আসছে, ওরকম হবে না। খাতাতেই থাকবে প্রতিফলিত শব্দটা, ঠিক আছে? একই সমতলে থাকবে। এবং অভিলম্বটাও, তিনটেই, আপতিত শব্দ, অভিলম্ব আর প্রতিফলিত শব্দ তিনটেই একই সমতলে থাকবে। এটা হচ্ছে প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র কি? এটা সোজা। এটা সোজা। আপতন কোণ ও প্রতিফলন কোণ পরস্পর সমান হয়। অর্থাৎ এই যে কোণটা আই, আপতন কোণ, আর এই যে কোণটা আর, প্রতিফলন কোণ, এরা দুজন পরস্পর সমান। গাণিতিক রূপ আই ইজিক্যালস টু আর। ঠিক আছে? এই হচ্ছে শব্দের প্রতিফলন। নেক্সট হচ্ছে শব্দের প্রতিধ্বনি। প্রতিধ্বনি ইংরেজিটা আমরা জানি, ইকো অফ সাউন্ড। ইকো হওয়া, যেটাকে আমরা বলি ইকো হওয়া, তোরা বলেছ, জানিস তো ইকো হওয়া মানে কি? আমরা বলি না যে ইকো হচ্ছে খুব। হ্যাঁ। ইকো মানে কি? একটা শব্দকেই পৃথক পৃথক ভাবে, আলাদা আলাদা ভাবে শুনতে পাওয়া, বারবার করে শুনতে পাওয়া, সেটাই হচ্ছে ইকো। ঠিক আছে? ধরা যাক একটা লোক রয়েছে আর তার সামনে সে একটা হল ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে, বড় একটা হল ঘরের মধ্যে সে দাঁড়িয়ে আছে। তো সে একটা কথা বললো, ধরা যাক নিজের নামটাকে জোরে করে বললো, তাহলে কি হবে? জোরে করে বলার সময়ই সেই শব্দটা একবার তার কানে এসে পৌঁছাবে, তাই তো? আরেকবার কি হবে? এই শব্দটাই সোজা যাবে
গিয়ে দেওয়ালে ধাক্কা খাবে, তারপর আবার দেওয়াল থেকে ফিরে এসে লোকটার কানে পৌঁছাবে। তাহলে লোকটা শব্দটাকে কবার শুনতে পাবে? কবার শুনতে পাবে লোকটা শব্দটাকে? দুবার। দুবার শুনতে পাবে। একবার তো বলার সময়ই শুনতে পাবে, কারণ বলার সময়ই ওর কানে শব্দটা আসবে। আর আরেকবার ওই শব্দটাই যাবে 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 যাবে, গিয়ে দেওয়ালে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে প্রতিফলিত হয়ে লোকটার কানে ফিরে আসবে। অর্থাৎ পৃথক ভাবে দুবার শুনতে হবে। এরকম উদাহরণ কি? উদাহরণ হচ্ছে, যখন আমরা পাহাড়ে বা কোনো হল ঘরের মধ্যে দাঁড়িয়ে জোরে করে নিজের নাম চিৎকার করি, ধরা যাক এই পাহাড় আছে, তখন একটা শব্দ তো ডাইরেক্ট আমাদের কানে এসে পৌঁছায়, আর একটা শব্দ দূরে পাহাড় থেকে প্রতিফলিত হয়ে আমাদের কানে এসে পৌঁছায়। ঠিক আছে? অর্থাৎ সেম আমার নামটাকেই আমি দুবার শুনতে পাই। ঠিক আছে? এটাই হচ্ছে শব্দের প্রতিধ্বনি। তাহলে শব্দের প্রতিধ্বনি কাকে বলছে? কোনো উৎস থেকে, উৎস মানে যেখান থেকে শব্দ করা হচ্ছে, উৎপন্ন শব্দ কোনো প্রতিফলকে, প্রতিফলক এখানে কোনটা? এইটা একটা প্রতিফলক হতে পারে, বা এই পাহাড়ের এই তলটা একটা প্রতিফলক হতে পারে। ঠিক আছে? কোনো প্রতিফলকে যে প্রতিফলিত করায় সেই হচ্ছে প্রতিফলক। কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে শ্রোতার কানে এসে পৌঁছলে শ্রোতার কানে এসে পৌঁছলে ফিরে আসা শব্দটিকে মূল শব্দের প্রতিধ্বনি বলে। কি হলো? যে শ্রোতা কথা বলল সেটা হচ্ছে মূল শব্দ, যেটা সঙ্গে সঙ্গে তার কানে এসে পৌঁছলো। আর আরেকটা শব্দ যেটা ওর মুখ থেকে বেরিয়ে দেওয়ালে ধাক্কা খেয়ে তারপর আবার ওর কানে এসে পৌঁছলো, সেটা হচ্ছে সেই মূল শব্দের প্রতিধ্বনি। বুঝেছিস তো প্রতিধ্বনি মানে কি? বুঝতে পেরেছিস প্রতিধ্বনি মানে কি? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে শব্দ নির্বন্ধ, যার ইংরেজি হচ্ছে পারসিস্টেন্স অফ সাউন্ড। শব্দ নির্বন্ধ। এই শব্দ নির্বন্ধের মানে কি? ধরা যাক, ধরা যাক লোকটা দাঁড়িয়ে আছে, লোকটা একটা কথা বললো যেটা সঙ্গে সঙ্গে লোকটার কানে এসে পৌঁছলো, আর লোকটার সামনে একটা দেওয়াল রয়েছে, সেই দেওয়াল থেকেও শব্দটা প্রতিফলিত হয়ে লোকটার কানে এসে পৌঁছলো। কিন্তু দেওয়ালটা সব লোকটার এতটাই কাছে অবস্থিত, যেমন আগে হল ঘরের দেওয়ালটা দেখ অনেকটা দূরে অবস্থিত ছিল, মানে এতটা দূরে অবস্থিত ছিল, কিন্তু এখন দেওয়ালটা লোকটার এতটাই কাছে অবস্থিত যে মূল শব্দটা শোনার পর লোকটা প্রতিধ্বনি তো লোকটার কাছে এসে একটা পৌঁছবে ধাক্কা খেয়ে, কিন্তু সেই প্রতিধ্বনিটাকে লোকটা আলাদা করে আর শুনতে পেল না। হতেই পারে না? আমরা যখন কথা বলি নর্মালি, এই যে আমি এখন কথা বলছি, ঠিক আছে, এখন কি কোনো শব্দ প্রতিফলিত হয়ে আমার কানে এসে পৌঁছচ্ছে না? অবশ্যই পৌঁছচ্ছে। আমার সামনে দেওয়াল রয়েছে, আশেপাশে দেওয়াল রয়েছে, সেখান থেকে বিভিন্ন শব্দ আমার এই কথাগুলো প্রতিফলিত হয়ে আমার কানে এসে পৌঁছচ্ছে।
কিন্তু সেটাকে আমি দুবার দুবার করে শুনতে পাচ্ছি কি? উত্তর হচ্ছে না। কেন? কারণ মূল শব্দ শোনার সাথে সাথেই ওই প্রতিফলিত শব্দটাও আমার কানে এসে পৌঁছচ্ছে, সেই কারণে দুটো শব্দকে আলাদা করে শোনা যাচ্ছে না। দুটো শব্দের মধ্যে কোনো টাইমের গ্যাপই নেই। দুটো শব্দের মধ্যে যদি টাইমের গ্যাপ থাকে তবে না দুটোকে আমি আলাদা করে শুনতে পাবো। এখানে শব্দটা একটা তো তাড়াতাড়ি কানে পৌঁছে গেল, আর একটা গেল, গিয়ে ফিরে এলো, তাতে অনেকটা সময় লাগলো। কেন? কারণ দূরত্বটা অনেকটা ছিল, এর ফলে দুটোকে আমি আলাদা করে শুনতে পেয়েছিলাম। আর এখানে ও গেল ফিরে এলো, ওর দূরত্ব এতটাই কম, আমি ওকে শুনতেই পেলাম না আলাদা করে। তাহলে এখানে প্রতিধ্বনি তো হয়েছে, কিন্তু প্রতিধ্বনিটাকে আমরা আলাদা করে শুনতে পাইনি। বুঝেছিস কি বুঝিসনি? হ্যাঁ, বুঝতে পেরেছি। এটাকে আমরা আর কোনো উদাহরণ দিয়ে বলতে পারি? বলছে হ্যাঁ। ধরা যাক একটা ফ্যান চালিয়েছি আমি, ফ্যানের মধ্যে কটা ব্লেড থাকে? তিনটে ব্লেড থাকে। কিন্তু ফ্যানটা যখন চলে তখন তিনটে ব্লেডকে কি আলাদা করে আমরা দেখতে পাই? আমাদের কাছে মনে হয় যেন একটাই কোনো কিছু ঘুরছে। ঠিক আছে? তিনটে ব্লেডকে কিন্তু আমরা আলাদা করে দেখতে পাই না। কেন? কারণ আমাদের চোখ বা আমাদের ব্রেন ওই অত দ্রুত বেগে ঘোরা একটা ফ্যানকে, ফ্যানের তিনটে ব্লেডকে আলাদা করে দেখতে, আলাদা করে চিনতে সক্ষম নয়। ওই জন্য আমাদের ব্রেন মনে করে যে একটাই কোনো কিছু হয়তো ঘুরছে। ঠিক আছে? আমাদের ব্রেন জিনিসটাকে চিনতে পারে না আলাদা আলাদা করে। আমাদের ব্রেনের অতটাও ক্যাপাসিটি নেই। ঠিক আছে? কিন্তু ওটাকেই যদি আমি ক্যামেরার শাটার স্পিডকে বাড়িয়ে কমিয়ে দেখি, ঠিক আছে, ক্যামেরা তো একটা ডিভাইস, তার ওই ক্ষমতাটা আছে, তখন কিন্তু আমরা তিনটে ব্লেডকেই দেখতে পাবো। ঠিক আছে? এইখানেও হচ্ছে ব্যাপারটা খানিকটা সেম। যখন এই শ্রোতা মূল শব্দটা শুনলো, মানে ও যখন কথাটা বললো তার সাথে সাথেই যে শব্দটা ওর কানে এসে পৌঁছলো, সেই শব্দটা আমাদের ব্রেনে, আমাদের মস্তিষ্কে তার রেশ কিছুক্ষণ থেকে যায়। রেশ থাকা মানে কি? যতক্ষণ ওই মূল শব্দের রেশ আমাদের ব্রেনে থেকে যায় ততক্ষণ আমরা নতুন কোনো শব্দকে আইডেন্টিফাই করতে পারি না। বুঝতে পারলি? যখন লোকটা কথা বললো তখন সাথে সাথেই লোকটার কানে একটা শব্দ এসে পৌঁছলো, ওটা হচ্ছে মূল শব্দ। ওই মূল শব্দটা যেই লোকটার কানে এসে পৌঁছলো, সেটা কি সাথে সাথে ওর ব্রেন থেকে বেরিয়ে যাবে নাকি? নিশ্চয়ই নয়। আমাদের ব্রেনের কোনো জিনিসকে ধরে রাখবার একটা সময়কাল রয়েছে। সেই শব্দটা ওর ব্রেনে কিন্তু ততক্ষণ ধরে জায়গা করে রাখবে, এবং ততক্ষণ ওর ব্রেন ওকে অ্যালাউ করবে না অন্য কোনো শব্দ শুনতে। বুঝতে পেরেছিস? এইটুকু জায়গা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে যতক্ষণ ওর ব্রেনের মধ্যে মূল শব্দটা ঘোরাফেরা করছে, তার মধ্যেই যদি প্রতিধ্বনিটাও এসে ওর ব্রেনে পৌঁছয়, তাহলে কি ওর কানে পৌঁছয়, তাহলে কি ওর ব্রেন প্রতিধ্বনিটাকে আলাদা করে শুনতে পাবে? স্যার আরেকবার বলুন। বলছি যে ও তো প্রথমেই যখন কথা বললো ওর কানে মূল শব্দ এসে পৌঁছলো, মূল শব্দটা ওর কানে কিছুক্ষণ রেশ রেখে দেবে, রেশ থেকে যাবে মূল শব্দের রেশ। ওর ব্রেন ওই শব্দটাকে বের করতে পারবে না কিছুক্ষণের জন্য, এবং যতক্ষণ ওই শব্দের রেশ ওর ব্রেনের মধ্যে থাকবে ততক্ষণ ও নতুন কোনো শব্দকে আলাদা করে শুনতে পাবে না। তাহলে সেই সময়ের মধ্যেই, যতক্ষণ ওর ব্রেনে ওই মূল শব্দের রেশ থেকে যাচ্ছে, সেই সময়ের মধ্যেই যদি প্রতিধ্বনিটা ফিরে আসে ওর কানে, তাহলে কি ও দুটো শব্দকে আলাদা করে চিনতে পারবে? না। পারবে না, তাই না? না, পারবে না। হুম। কিন্তু যদি দূরত্বটা বেশি হতো, যদি মূল শব্দের রেশ কেটে যাওয়ার পর প্রতিধ্বনিটা এসে ওর কানে পৌঁছতো, তাহলে দুটো শব্দকেও আলাদা আলাদা করে শুনতে পেতো, তাই তো? হুম। এই ঘটনাটাকেই বলা হয় শব্দ নির্বন্ধ বা পারসিস্টেন্স অফ সাউন্ড। অর্থাৎ আমাদের ব্রেন কতক্ষণ শব্দটাকে বন্ধ করে রাখছে আমাদের মাথার মধ্যে, ওটাই হচ্ছে শব্দ নির্বন্ধ। ঠিক আছে? কি বলছে?
শব্দ উৎস থেকে নির্গত শব্দ আমাদের কানে পৌঁছানোর পর, আচ্ছা এই এই সংজ্ঞাটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমাদের কানে পৌঁছানোর পর মস্তিষ্কে ওই শব্দের রেশ বা অনুভূতি বেশ কিছুক্ষণ সময় জুড়ে থেকে যায়। সেই সময়কালে নতুন কোনো শব্দ আমাদের কানে এসে পৌঁছলেও আমাদের মস্তিষ্ক তাকে চিহ্নিত করতে পারে না, ঠিক আছে? এই সময়কালকে শব্দ নির্বন্ধ বলে। এই সময়কালকে শব্দ নির্বন্ধ বলে। তাহলে বুঝতে পারলি শব্দ নির্বন্ধ মানে কি? যে সময় জুড়ে মূল শব্দটা আমাদের কানে থেকে যাচ্ছে ততক্ষণ আমরা নতুন কোনো শব্দকে চিনতে পারবো না, ঠিক আছে? যে সময় জুড়ে আমাদের ব্রেনে ওই রেশটা থেকে যায় সেটাকেই আমরা বলি শব্দ নির্বন্ধ, ঠিক আছে? বুঝতে পেরেছিস? কি রে, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। কি রে, বাকিদের কি অবস্থা? বাকিরা বল কিছু। ওই তো খালি বলে যাচ্ছে একা। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার এক ধরনের শব্দ হয় যাকে আমরা ক্ষণস্থায়ী শব্দ বলে থাকি। ক্ষণস্থায়ী শব্দ মানে কি শুনেই বোঝা যাচ্ছে, যে শব্দটা কিছুক্ষণের জন্য হয়েই থেমে গেছে। যেমন হাততালি দেওয়ার শব্দ, আমরা হাততালি, একটা হাতে তালি মারলাম, এই যে এই শব্দটা হয়েই থেমে গেল। একটা পেন দিয়ে আমি একটা টেবিলে একটুখানি টুক করে টোকা মারলাম, হয়েই থেমে গেল। একটা তুড়ি মারলাম, হয়েই থেমে গেল, ঠিক আছে? এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী শব্দ। বা একটা সাইকেলের টায়ার ফেটে গেল, ফট করে একটা শব্দ হলো, একটা বোম ফেটে গেল, দুম করে একটা আওয়াজ হলো, এগুলো হচ্ছে সব ক্ষণস্থায়ী শব্দ। কিছুক্ষণের জন্য শব্দটা উৎপন্ন হয়েই থেমে গেছে, ঠিক আছে? ক্ষণস্থায়ী শব্দ, যেমন উদাহরণ বইতে দেখবি দেওয়া আছে, হাততালির শব্দ, বোম ফাটার শব্দ ইত্যাদি, যেগুলো তৈরি হয়েই, মানে শব্দটা হঠাৎ করে তৈরি হয়, হঠাৎ করেই থেমে যায়, ঠিক আছে? বোম ফাটার শব্দ এগুলো, ঠিক আছে? ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধ, অর্থাৎ একটা হাততালির শব্দ বা একটা বোম ফাটার শব্দ বা একটা সাইকেলের টায়ার ফাটার শব্দ বা একটা পেনকে যদি আমি টেবিলে একটু টোকা মারি তাহলে সেই শব্দটা, বা একটা তুড়ি মারলে সেই শব্দটা, সেই শব্দগুলো
হচ্ছে ক্ষণস্থায়ী শব্দ, এবং সেই শব্দগুলো আমাদের ব্রেনে কতক্ষণ জুড়ে থাকে জানিস? সেই শব্দগুলো আমাদের ব্রেনে থাকে হচ্ছে 1/10 সেকেন্ড। 1/10 সেকেন্ড সময় জুড়ে সেই শব্দগুলো আমাদের ব্রেনে অবস্থান করে। তাহলে সেই ক্ষণস্থায়ী শব্দের শব্দ নির্বন্ধ কত? 1/10 সেকেন্ড। ক্ষণস্থায়ী শব্দের শব্দ নির্বন্ধ হচ্ছে 1/10 সেকেন্ড। ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এই 1/10 সেকেন্ড সময়ের মধ্যে যদি নতুন কোনো শব্দ আমাদের কানে এসে পৌঁছয়, তাহলে আমরা শুনতে পাবো সেই শব্দটাকে? কি রে? না। হুম। তাহলে ক্ষণস্থায়ী শব্দ শোনার পর তার 1/10 সেকেন্ড পর, অর্থাৎ 0.1 সেকেন্ড পর আমার কানে যদি সেই শব্দের প্রতিধ্বনি এসে পৌঁছায়, তাহলে আমি দুটো শব্দকে আলাদা করে চিনতে পারবো। কিন্তু 0.1 সেকেন্ডের আগেই, অর্থাৎ ধরা যাক একটা প্রতিধ্বনি আমার কানে 1/15 সেকেন্ড সময়ের মধ্যে পৌঁছে গেল, যেটা 1/10 সেকেন্ডের থেকে কম, তাহলে আমি শব্দটাকে শুনতে পাবো? উত্তর হচ্ছে না, সেই শব্দটাকে আমি শুনতে পাবো না। কিন্তু একটা ক্ষণস্থায়ী শব্দ শোনার পর তার প্রতিধ্বনিটা যদি 1/5 সেকেন্ড সময় পর আমার কাছে এসে পৌঁছে, তাহলে সেই শব্দটাকে শুনতে পাবো? উত্তর হচ্ছে হ্যাঁ, কারণ সেটা 1/10 সেকেন্ডের থেকে বেশি। অর্থাৎ 1/10 সেকেন্ডের থেকে বেশি সময় পরে যদি কোনো শব্দ আমার কানে এসে পৌঁছয়, সেটাকে আমি আলাদা করে শুনতে পাবো। কিন্তু তার আগেই যদি কোনো শব্দ এসে পৌঁছয়, সেটাকে আমি আলাদা করে শুনতে পাবো না। এটাই হচ্ছে ক্ষণস্থায়ী শব্দের শব্দ নির্বন্ধ। ঠিক আছে? ব্যাস, আজকে এই অবধি থাক। আজকে এই অবধিই থাক, তোরা এই অবধি একটু পড়, তারপরের দিন আমরা আবার নতুন পড়ব। ঠিক আছে? তোরা এখন লিভ করতে পারিস। আমি এইসব ভিডিও ফিডিও দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো, সব দিয়ে দেবো। কারোর কোনো প্রশ্ন আছে? না স্যার। ঠিক আছে, আমি তাহলে লিভ করছি।